হচ্ছে ফটো তড়িৎ ক্রিয়া। লিখো ফটো তড়িৎ ক্রিয়া। এই ফটো তড়িৎ ক্রিয়া ব্যাখ্যার জন্য আলোর যে তত্ত্বটা লাগে, আলোর অনেকগুলো তত্ত্ব আছে, কণা তত্ত্ব, তরঙ্গ তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব। তো ফটো তড়িৎ ক্রিয়া ব্যাখ্যার জন্য লাগে হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব, ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। তো ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব কি বলছে একটু ছোট্ট করে বলে নিই। ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, দেখো কোনো উৎস থেকে আলো তথা শক্তির বিকিরণ নিরবিচ্ছিন্নভাবে হয় না। নিরবিচ্ছিন্ন মানে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস রে বা কন্টিনিউয়াস ওয়েভ আকারে কোনো উৎস থেকে আলো নির্গত হয় না। ধরো এইটা হচ্ছে একটা সোর্স, আলোক উৎস, এইখান থেকে কন্টিনিউয়াস রে, আলোক রশ্মি, এরকম কন্টিনিউয়াস আলোক রশ্মি এইভাবে আলো নির্গত হয় না। তারপরে ধরো এটা হচ্ছে একটা উৎস, এই উৎস থেকে আলো কন্টিনিউয়াস ওয়েভ, এভাবে তরঙ্গ, কন্টিনিউয়াস ওয়েভ এভাবে তরঙ্গ আকারেও নির্গত হয় না। তাহলে বলা হচ্ছে কোনো উৎস থেকে আলো তাহলে কীভাবে নির্গত হয়। কোনো উৎস থেকে আলো তথা শক্তির বিকিরণ হয় ছিন্নায়িত, বিচ্ছিন্নভাবে হয়, নিরবিচ্ছিন্নভাবে হয় না। দেখো নিরবিচ্ছিন্ন মানে কন্টিনিউয়াস, বিচ্ছিন্ন বা ছিন্নায়িত মানে ডিসক্রিট। কন্টিনিউয়াস আর ডিসক্রিট, ধরো এই যে রেখাটা, এই রেখাটা একটা কন্টিনিউয়াস রেখা, আর এই যে ব্যাপারটা এইটা হচ্ছে ডিসক্রিট। ডিসক্রিট মানে কন্টিনিউয়াস হবে না, আছে আবার নাই, আছে আবার নাই, এরকম। এটা হচ্ছে ডিসক্রিট মানে বিচ্ছিন্ন বা ছিন্নায়িত। তো ম্যাক্স প্লাঙ্ক বলতেছে কোনো উৎস থেকে আলো তথা শক্তির বিকিরণ, ধরো এই হচ্ছে উৎস, এই উৎসটা থেকে আলো তথা শক্তির বিকিরণ ছিন্নায়িতভাবে হয়, বিচ্ছিন্নভাবে হয়, নিরবিচ্ছিন্নভাবে হয় না। বিচ্ছিন্নভাবে শক্তিগুচ্ছ বা প্যাকেট আকারে নির্গত হয়। এটা ধরো আলোক উৎস, এখান থেকে এরকম প্যাকেট আকারে গুচ্ছ গুচ্ছ প্যাকেট আকারে নির্গত হয়। এই যে গুচ্ছ গুচ্ছ প্যাকেট, এই এক একটা প্যাকেট, এগুলো এক একটা প্যাকেট, এই প্যাকেটগুলোকেই বলা হচ্ছে ফোটন। এগুলাই হচ্ছে আলোর কণা। ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আছে, ফোটনের কি আছে, ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আছে, ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। এগুলা এক একটা আলোর কণা বা প্যাকেট, এগুলাকে বলা হচ্ছে ফোটন। অর্থাৎ শক্তির এই যে ক্ষুদ্রতম একক শক্তি নির্গত হচ্ছে এরকম অসংখ্য শক্তিগুচ্ছ বা প্যাকেট আকারে, ঠিক আছে, গুচ্ছ গুচ্ছ প্যাকেট আকারে নির্গত হচ্ছে উৎস থেকে। তো এই যে গুচ্ছ প্যাকেট, এইগুলাকেই বলা হচ্ছে, এক একটা প্যাকেটকেই বলা হচ্ছে ফোটন। এই যে এটাই হচ্ছে আলোর কণা বা ফোটন, আলোর কণা বা ফোটন বলতে পারো, আলোর কণা, এটাকে নাম দেওয়া হচ্ছে কি ফোটন। তো ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আছে, ফোটনের ফ্রিকোয়েন্সি আছে। একটা নির্দিষ্ট বর্ণের আলোর জন্য একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি, একটা নির্দিষ্ট বর্ণের আলোর জন্য তার একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যের ধরো যে রেঞ্জ আছে ফোটনের, যে এই তরঙ্গ দৈর্ঘ্য হলে বেগুনি বর্ণের আলো, এই তরঙ্গ দৈর্ঘ্য হলে লাল বর্ণের আলো, এই তরঙ্গ দৈর্ঘ্য হলে সেটা সবুজ বর্ণের আলো। কথা বুঝছো? তাহলে এই যে ফোটন, এই ফোটন শক্তি ক্যারি করতেছে, শক্তি গুচ্ছ বা প্যাকেট আকারে নির্গত হচ্ছে। তাহলে শক্তির ক্ষুদ্রতম কণার নামই হচ্ছে ফোটন। তো ফোটনের শক্তি আছে, তো সেই শক্তির মানটা কত হবে? ই। শক্তির মানটা হবে এর ফ্রিকোয়েন্সির সমানুপাতিক। যত বেশি ফ্রিকোয়েন্সির মানটা যত বেশি, তার শক্তি হবে তত বেশি। আমরা বলবো তার ভেদন যোগ্যতা হবে তত বেশি। শক্তি যত বেশি, তার ভেদন যোগ্যতা, ভেদ করার ক্ষমতাটা হবে তত বেশি, বেশি ভেদন যোগ্যতা সম্পন্ন আলো। তাহলে ই এফ এর সমানুপাতিক। এইবার এই সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে একটা ধ্রুবক বসাই দিবা, সেই ধ্রুবকটার নাম হচ্ছে এইচ, ম্যাক্স প্লাঙ্কের ধ্রুবক এইচ। তাহলে ই ইকুয়াল টু এইচ এফ। এইচের মানটা কি? প্লাঙ্ক কনস্ট্যান্ট এইচ 6.626 বা 6.63ও লিখতে পারো, ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। এটা হচ্ছে একক, ঠিক আছে। কিভাবে একক আসলো? এই যে এই ই এর একক কি? জুল, আর এফ হচ্ছে পার সেকেন্ড, তাহলে এই পাশে আসলে সেকেন্ড, তাহলে জুল সেকেন্ড। এবার দেখো আমরা কি জানি, ভি ইকুয়াল টু এফ ল্যামডা, তাই না? আলোর বেগকে ভি দিয়ে না, আমরা সি দিয়ে লিখি, তাহলে সি ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে অতএব এফ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই ল্যামডা, এফ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে এফ এর জায়গায় বসাই যে অতএব ই ইকুয়াল টু এইচ, এফ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই ল্যামডা।
তাহলে এই হচ্ছে ফোটনের শক্তির আরেকটা সূত্র। ওকে, এবার আসো ফটোতড়িৎ ক্রিয়া কি। ফটোতড়িৎ ক্রিয়া হচ্ছে কোনো ধাতব পাতে আলো ফেলবো, এটা হচ্ছে একটা ধাতব পাত, এই ধাতব পাতে উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন আলো ফেলবো, আলো ফেললে এই ধাতব পাত থেকে ইলেকট্রন নির্গত হবে। উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন আলো ফেলে কোনো ধাতব পাত থেকে ইলেকট্রন নির্গত করাকে, এই ঘটনাটাকেই বলা হচ্ছে ফটোতড়িৎ ক্রিয়া। তাহলে আমরা এই ধাতব পাতে উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন আলো ফেললাম, এই যে উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন আলো মানে ফোটন, ফোটনের শক্তিকে E=hf অথবা hc/λ। এইবার শোনো, আমি আলো ফেললেই এই ধাতব পাত থেকে ইলেকট্রন মুক্ত করতে পারবো, ব্যাপারটা এমন না। আলো ফেলে এই ধাতব পাত থেকে যে ইলেকট্রন মুক্ত করা যাবে, ব্যাপারটা এমন না। এই ধাতব পাতে একটা ন্যূনতম শক্তির আলো ফেলতে হবে যাতে এই ধাতব পাত থেকে ইলেকট্রন নির্গত হয়। ইলেকট্রনকে টেনে তুলতে গেলে ধাতব পাতে ইলেকট্রন গেঁথে আছে, ইলেকট্রনকে যদি আমি টেনে তুলতে চাই তাহলে আমার ন্যূনতম একটা শক্তি এখানে লাগবে। সেই ন্যূনতম শক্তিটাকে বলা হচ্ছে কার্যাপেক্ষক। কার্যাপেক্ষক বা ইংরেজিতে বলা হয় ওয়ার্ক ফাংশন। এই যে কার্যাপেক্ষক, এটাকে ফাই দিয়ে প্রকাশ করা হয়। কোনো বইতে এটাকে ডাব্লু দিয়েও প্রকাশ করছে, মেবি তপন স্যারের বইতে ডাব্লু দিয়ে প্রকাশ করছে, তো আমরা এটাকে ফাই দিয়ে লিখব। এই ফাই পরিমাণ শক্তি যদি তুমি দাও তাহলে ধাতব পাত থেকে ইলেকট্রন মুক্ত করতে পারবা। এর চেয়ে কম শক্তি দিলে ইলেকট্রন মুক্ত করতে পারবে না। অর্থাৎ এর মানটা ফাই এর চেয়ে কম হলে তখন কিন্তু ধাতব পাত থেকে ইলেকট্রন মুক্ত হবে না, ধাতব পাত হতে ইলেকট্রন মুক্ত হবে না। তাহলে কার্যাপেক্ষকের চেয়ে বেশি শক্তি সম্পন্ন ফোটন ফেলতে হবে। তাহলে ফোটনের শক্তি ধরো কার্যাপেক্ষকের চেয়ে বেশি। ধরো আমরা একটা উদাহরণ হিসাবে ধরতেছি, এটা ধরো 10 ইলেকট্রোভোল্ট, কার্যাপেক্ষকের মান ধরো এটা হচ্ছে 4 ইলেকট্রোভোল্ট। তাহলে আমরা এর চেয়ে বেশি শক্তি সম্পন্ন ফোটন ফেলছি। তাহলে এই আলো, এই ফোটন যখন এই ইলেকট্রনকে আঘাত করবে, ইলেকট্রন তখন এই ফোটনের কাছ থেকে শক্তি শুষে নিবে। ফোটনের শক্তি কত? 10 ইলেকট্রোভোল্ট। 10 ইলেকট্রোভোল্ট শুষে নিবে। দেখো 4 ইলেকট্রোভোল্ট খরচ হয় হচ্ছে ধাতব পাত থেকে উঠতে, তো 4 ইলেকট্রোভোল্ট দিয়ে খরচ করে ধাতব পাত থেকে উঠবে, ওঠার পরে তার আবার একটা শক্তি থাকবে। সেই শক্তিটা কী হবে? সেই শক্তিটা হবে গতিশক্তি। সেই শক্তিটা নিয়ে ইলেকট্রন তখন দৌড় দিবে। তাহলে সেটা হচ্ছে গতিশক্তি কে, আর এই কে ইকুয়াল টু কি 1/2 mv²। এবার শোনো, এই কেটা হচ্ছে কে ম্যাক্স, ম্যাক্সিমাম গতিশক্তি। তাহলে কে যদি কে ম্যাক্স হয় তাহলে ভিও হবে ভি ম্যাক্স, অর্থাৎ সর্বোচ্চ বেগ। কি কথা বুঝছো? তাহলে ফোটনের যে শক্তিটা, সেই শক্তিটা এই ইলেকট্রন শুষে নিবে, নিয়ে ধাতব পাত থেকে উঠতে যতটুকু খরচ হয়, কত? 4 ইলেকট্রোভোল্ট, সেটা খরচ করে বাকির যেটা সেই 6 ইলেকট্রোভোল্ট দিয়ে সে দৌড় দিবে। এই 6 ইলেকট্রোভোল্টটা হচ্ছে তার গতিশক্তি, শক্তির সংরক্ষণশীলতা। তাহলে ইকুয়াল টু হবে 5 প্লাস কে ম্যাক্স। এইবার একটু ভালো করে বুঝো ব্যাপারটা। ফোটনের যে শক্তি, সেই শক্তিটা খরচ হচ্ছে, ফোটনের শক্তি এই খরচ হচ্ছে কার্যাপেক্ষক যেটা ফাই প্লাস ইলেকট্রনের গতিশক্তি যেটা কে প্লাস লস, কিছু শক্তি লসও হয়। ইলেকট্রন ফোটন থেকে যে শক্তিটা শুষে নেয়, কিছুটা দিয়ে কার্যাপেক্ষক এটাতে খরচ হয়ে ইলেকট্রন উঠে আসে, তারপরে কিছুটা গতিশক্তি আর কিছুটা লস হয়, কিছু শক্তিটা লস হয়ে যায়। তাহলে আমি তোমাকে একটু উদাহরণ দিয়ে বুঝাই। ধরো 10 ইলেকট্রোভোল্ট, কি হলো? ইকুয়াল টু 5 প্লাস কে প্লাস হচ্ছে লস এনার্জি, তাহলে এর মান ধরো 10, 4 কার্যাপেক্ষক, ধরো 4 হচ্ছে গতিশক্তি, তাহলে লস হচ্ছে 2, বুঝছো? তাহলে কে গতিশক্তি, এটা এখানে 4 একক খরচ হলে বাকিটুকু কি? বাকিটুকু হচ্ছে লস, 2 লস। এবার দেখো 10, ধরো লস একটু কম হচ্ছে, তাহলে এটা 4, ঠিক আছে, এখানে কিন্তু বাড়বে না, এখানে কিন্তু কার্যাপেক্ষক ধরো 5 হবে না,
কার্যাপেক্ষক কত 4, ওটা তো দেওয়াই আছে 4, এটা ধাতব পাতের উপর নির্ভর করে যে এই ধাতব পাত থেকে ইলেকট্রন টেনে তুলতে গেলে অ্যাটলিস্ট কতটুকু শক্তি লাগবে, সেটাই হচ্ছে কার্যাপেক্ষক। তাহলে 4, ওটা ফিক্সড। এইবার আসো গতিশক্তিটা, গতিশক্তিটা 5, কি হয়েছে, লস কমে গেছে। তাহলে লস যখন কমে যাচ্ছে তখন গতিশক্তিটা বাড়ছে, ভালো করে বুঝো। যদি লস এনার্জিটা কম হয় তাহলে সেই লস এনার্জিটা কমে কাকে বাড়ায় দিচ্ছে, ইলেকট্রনের গতিশক্তিটাকে বাড়ায় দিচ্ছে, ইলেকট্রনের গতিশক্তি বাকিটা। এইবার মনে করো 10 সমান সমান 4 যোগ, মনে করো কোনো লস নাই, একেবারে কোনো লস নাই, তাহলে লস হয়ে যাচ্ছে 0, লস একেবারে 0। তাহলে তখন গতিশক্তি কত হবে, তখন গতিশক্তি হবে হচ্ছে 6, তখন গতিশক্তি হবে 6। কি কথা বুঝছো, লস একেবারে নাই, লস একেবারে 0, তাহলে তখন গতিশক্তি কত, গতিশক্তি হচ্ছে 6। তাহলে 10 ইলেকট্রোভোল্ট, এটার 4 হচ্ছে কার্যাপেক্ষকে আর বাকি 6 হচ্ছে গতিশক্তিতে, লস নাই। এবার দেখো এতগুলো কেস ঘটতে পারে, এই যে আমি 3টা কেস দেখালাম, এর মধ্যে এইটা হচ্ছে সেই লাকি কেস। দেখো এইটা হচ্ছে সেই লাকি কেস, লাকি কেস। এই যে কেসটা, এই কেসে লস একেবারে নাই, লস 0। যখন লস 0 হচ্ছে তখন তুমি দেখো তো গতিশক্তিটা সবচেয়ে বেশি হচ্ছে না। আমাদের বইয়ে লেখা আছে এটা হচ্ছে কে ম্যাক্স, এই যেটা কে ম্যাক্স লিখছিলাম আমরা, কেন কে ম্যাক্স লিখছি, ওটা কেন কে ম্যাক্স হবে সেই ব্যাখ্যাটা দিচ্ছি। যে দেখো লস যদি একেবারে 0 হয় তখন গতিশক্তিটা সর্বোচ্চ, গতিশক্তি 4, 5, 6, কোথায় সবচেয়ে বেশি, লস যখন 0 তখন গতিশক্তিটা সবচেয়ে বেশি। এই লাকি কেসটাই ঘটে এখানে, আমরা এটা নিয়েই আলোচনা করি, আমাদের বইয়ে এটা নিয়েই আলোচনা করা আছে। তাহলে যদি লস একেবারে না থাকে তাহলে গতিশক্তিটা কি হবে, ম্যাক্সিমাম গতিশক্তি হবে। কথা কি বুঝতে পারছো? তাহলে কার্যাপেক্ষক ই, কার্যাপেক্ষক ই ইকুয়াল টু হচ্ছে ফাই প্লাস কে ম্যাক্স, কারণ আমরা লসের চিন্তাটা করব না, আমরা এই লাকি কেসটা নিয়ে আলোচনা করব, আমাদের বইয়ে এই লাকি কেসটা নিয়ে আলোচনা করা আছে। তাহলে গতিশক্তিটা সবচেয়ে বেশি হবে যখন লস একেবারে 0। কথা বোঝা গেছে? ফটোতড়িৎ ক্রিয়ার এইটাই হচ্ছে সূত্র। এইবার আসো এই যে কার্যাপেক্ষক ফাই, এইটা আসলে কি জিনিস। এই যে ফটোতড়িৎ ক্রিয়া, আমি তো ধরো যে কোনো একটা মানে কোনো মতে একটা চিত্র আঁকলাম, এই ফটোতড়িৎ ক্রিয়ার পরীক্ষাটা কিভাবে করা হয়, ফটোতড়িৎ ক্রিয়ার পরীক্ষা, কিভাবে ফটোতড়িৎ ক্রিয়ার পরীক্ষাটা করা হয়। ল্যাবে একটা বায়ুশূন্য কোয়ার্টজ নল নেওয়া হয়, একটা বায়ুশূন্য কোয়ার্টজ নল নেওয়া হয়, এই বায়ুশূন্য কোয়ার্টজ নল। তারপরে এই যে এইটা একটা ধাতব পাত, এইটা একটা ধাতব পাত, আর এইটা একটা ধাতব পাত। তারপর এদের সাথে একটা একটা ছোট্ট ব্যাটারি, একটা ছোট্ট ব্যাটারি, তারপর একটা পরিবর্তনশীল রোধ, সুইচ দিয়ে তুমি এভাবে যুক্ত করে দিবা, দিয়ে একটা বর্তনী তৈরি করবা, একটা অ্যামিটার লাগাই দিবা, এখানে একটা অ্যামিটারও লাগাই দিতে পারো, অথবা একটা ছোট্ট বাল্বও লাগাই দিতে পারো, অথবা গ্যালভানোমিটারও লাগাই দিতে পারো। আমরা বুঝবো এর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ হয় তাহলে অ্যামিটারে কাটার বিক্ষেপ দেখে বুঝে দেবো যে তড়িৎ প্রবাহ হচ্ছে। এইবার আমরা এই ধাতব পাতের উপর এখান থেকে এই যে আলো ফেলবো, ফোটন, এই ধাতব পাতের উপর ফোটন ফেলতেছি, তাহলে ফোটনের শক্তি ই ইকুয়াল টু কত, এইচ এফ। এই যে ধাতব পাত, এই ধাতব পাতের কার্যাপেক্ষক হচ্ছে ফাই, ধাতব পাত থেকে ইলেকট্রন টেনে তুলতে ফাই পরিমাণ শক্তি খরচ হয়। এবার ধরো ফাই পরিমাণ শক্তি খরচ করে ইলেকট্রনকে টেনে তুললো, এই যে এগুলো হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রনকে টেনে তুললো। এবার এই ইলেকট্রনগুলো দিয়ে আমরা কি করব, তড়িৎ পরিবহন ঘটাবো ফটো ইলেকট্রন দিয়ে। এই যে ইলেকট্রনগুলো নির্গত হচ্ছে, আলো ফেলে আমরা যে ইলেকট্রনগুলো নির্গত করতেছি, এই ইলেকট্রনগুলো হচ্ছে ফটো ইলেকট্রন। এবার আমরা এই ফটো ইলেকট্রন দিয়ে তড়িৎ প্রবাহ ঘটাবো, ফটো তড়িৎ তৈরি করব, ফটো ইলেকট্রন দিয়ে তড়িৎ প্রবাহ ঘটাবো। এই তড়িৎ এই ইলেকট্রনগুলো এই বর্তনীর মধ্য দিয়ে ফ্লো করবে, ফলে তড়িৎ প্রবাহ ঘটবে, এই অ্যামিটারে কাটার বিক্ষেপ দিবে। তাহলে এই ইলেকট্রনগুলোকে আমরা ওই দিকে পাঠাইতে চাই, তো ওইদিকে পাঠানোর জন্য আমরা কি করব, ইলেকট্রনগুলোকে এইদিকে আসার জন্য একটা আকর্ষণ সৃষ্টি করব। তাহলে দেখো এই যে একটা ছোট্ট ব্যাটারি লাগাইছি, ব্যাটারি এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটা মাইনাস এটা প্লাস, তাহলে ইলেকট্রনগুলো যখন এই ধাতব পাত থেকে মুক্ত হবে তখন এই মাইনাস ওকে ঠেলবে আর প্লাস টানবে, তাহলে ইলেকট্রনগুলো এইভাবে দৌড় দিবে এদিকে, ইলেকট্রনগুলো এভাবে ঝাঁকে ঝাঁকে এদিকে দৌড়াইতে থাকবে, ইলেকট্রনগুলো এভাবে দৌড়াইতে থাকবে, এই ঠিক আছে।
তাহলে এভাবেই তড়িৎ প্রবাহ হবে। ইলেকট্রনগুলো যখন যাবে তখন যে বেগ নিয়ে যাবে সেই বেগ, ধরো আমরা লস চিন্তা করতেছি না, তাহলে সেই বেগ সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স, আর ভি ম্যাক্সের জন্য গতিশক্তিটা হবে কে ম্যাক্স। কি ক্লিয়ার? তাহলে এখানে লেখা যায় ই ইকুয়াল টু ফাই প্লাস হচ্ছে কে ম্যাক্স। এইবার একটু শোনো, এই কে ম্যাক্সকে আমরা আর কি কি লিখতে পারি? কে ম্যাক্সকে লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার, তাহলে তখন এটা ভি ম্যাক্স। এই ইকে আমরা কি লিখতে পারি? ইকে লিখতে পারি এইচ এফ, ইকে লিখতে পারি এইচ সি বাই ল্যামডা, দেখছি একটু আগে আমরা। এবার আসো ফাই, ফাই হচ্ছে কার্যাপেক্ষক, এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখবো এইচ এফ নট। দেখো ফাই কার উপর ডিপেন্ড করে? ফাই ইকুয়াল টু এইচ এফ নট। ফাই হচ্ছে ধাতুর উপর, ধাতুর কার্যাপেক্ষক। এই যে ধাতবপাত, এই ধাতবপাতের ধাতুর কার্যাপেক্ষক হচ্ছে এটা কার্যাপেক্ষক। মানে কি কার্যাপেক্ষক? মানে কি ন্যূনতম যে পরিমাণ শক্তির আলো ফেললে, ন্যূনতম যতটুকু শক্তির আলো ফেললে ধাতবপাত থেকে ইলেকট্রন মুক্ত হবে, সেটাই হচ্ছে কার্যাপেক্ষক। দেখো এইচ কনস্ট্যান্ট, তা আমি যদি ফাই ইকুয়াল টু এইচ এফ নট লিখি, তাহলে তুমি বলো এফ নটটা কি? এফ নট হচ্ছে ন্যূনতম সেই কম্পাঙ্ক যে কম্পাঙ্কের আলো ফেললে ধাতবপাত থেকে ইলেকট্রন মুক্ত হবে। কি বোঝা গেছে? এই ফাই যদি ন্যূনতম সেই শক্তি যে শক্তির আলো ফেললে ধাতবপাত থেকে ইলেকট্রন মুক্ত হবে, তাহলে ফাই ইকুয়াল টু এইচ এফ নট, তাহলে এফ নট হচ্ছে সেই ন্যূনতম কম্পাঙ্ক যে কম্পাঙ্কের আলো ফেললে ধাতবপাত থেকে ইলেকট্রন মুক্ত হবে। কথা বোঝা গেছে? এই কম্পাঙ্কটাকেই বলা হচ্ছে সূচন কম্পাঙ্ক। সূচন কম্পাঙ্ক, ঠিক আছে? সূচন কম্পাঙ্ক। সূচন কম্পাঙ্ক কি? ন্যূনতম, ন্যূনতম যে কম্পাঙ্কের, যে কম্পাঙ্কের আলো ফেললে, আলো ফেললে কোনো ধাতবপাত হতে, ধাতবপাত হতে ইলেকট্রন মুক্ত হবে, মুক্ত হবে। বুঝতে পারছো? এইবার আসো দেখো, এইটাকে তাহলে আমরা এভাবেও তো লিখতে পারি এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা এফ কে, এফ ইকুয়াল টু সি বাই ল্যামডা, তাহলে এফ নট হবে সি বাই ল্যামডা নট। এইচ সি তো কনস্ট্যান্ট, তাহলে এবার বলো ল্যামডা নটের পরিচয় কি? এটা যদি সূচন কম্পাঙ্ক হয় তাহলে এটা হচ্ছে সূচন তরঙ্গ দৈর্ঘ্য, সূচন তরঙ্গ দৈর্ঘ্য। এইবার বলো সূচন তরঙ্গ দৈর্ঘ্যের ডেফিনেশন দাও। এটা ছিল ন্যূনতম যে কম্পাঙ্কের আলো ফেললে ধাতবপাত থেকে ইলেকট্রন মুক্ত হবে, তাহলে এটা হবে ন্যূনতম যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললে ধাতবপাত থেকে ইলেকট্রন মুক্ত হবে। বলো ন্যূনতম হবে? ন্যূনতম হবে? কি কথাটা হবে? ন্যূনতম নাকি কি হবে বলো? সর্বোচ্চ, ন্যূনতম না, ম্যাক্সিমাম। কারণ দেখো ফাইয়ের সাথে ল্যামডার সম্পর্কটা ব্যস্তানুপাতিক। দেখো ফাই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা নট। ফাইয়ের মানটা যদি ন্যূনতম হয়, যে ন্যূনতম যে শক্তি অর্থাৎ সর্বনিম্ন যে শক্তি, তাহলে এটা যদি সর্বনিম্ন হয় এটা হবে সর্বোচ্চ। কি কথা বুঝছো? তাহলে এটা হবে সর্বোচ্চ। তাহলে সূচন তরঙ্গ দৈর্ঘ্যের ডেফিনেশনটা হবে সর্বোচ্চ যে তরঙ্গ দৈর্ঘ্যের, সর্বোচ্চ যে তরঙ্গ দৈর্ঘ্যের, সর্বোচ্চ যে তরঙ্গ দৈর্ঘ্যের ডট 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 আলো ফেললে কোনো ধাতবপাত থেকে ইলেকট্রন মুক্ত হবে। কি বুঝাইতে পারছি? তাহলে সূচন তরঙ্গ দৈর্ঘ্য আর সূচন কম্পাঙ্ক। এবার দেখো একটা চার্ট করে দিচ্ছি, এই চার্টটা একটু মাথায় রাখবা। যখন এই ধাতবপাতে আলো ফেলা হচ্ছে, অবশ্যই ইয়ের মানটা ফাইয়ের চেয়ে বেশি হইতে হবে, না হলে তো ইয়ের মানটা ফাইয়ের চেয়ে যদি বেশি না হয় তাহলে ধাতবপাত থেকে ইলেকট্রন মুক্ত হবে না। এবারে ধাতবপাত থেকে ইলেকট্রন মুক্ত হইলো, সেই ইলেকট্রনগুলো গতিশক্তি নিয়ে এই পাতে পৌঁছাচ্ছে, মাইনাস ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করতেছে, প্লাস পাত্রে ইলেকট্রনগুলোকে টানতেছে। তাহলে ইলেকট্রনগুলোকে টেনে এইদিকে নিয়ে আসবে, ইলেকট্রনগুলো এভাবে ফ্লো করবে, এর মধ্য দিয়ে এভাবে ফ্লো করবে, ইলেকট্রনগুলোকে এদিক থেকে টেনে নিয়ে আবার এই পাতে জড়ো করবে। আবার যখন আলো পড়বে, আলো পড়লে সেই ইলেকট্রনগুলোকে মুক্ত করে আবার এই পাতে পৌঁছে দিবে। তাহলে একটা বর্তনী তৈরি করে ফেললো না? একটা বদ্ধ বর্তনী, একটা লুপ কমপ্লিট করে ফেলতেছে না? ইলেকট্রন এইভাবে ফ্লো করতেছে এই লুপের মধ্য দিয়ে। যখন এর মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লো করবে তখন এই অ্যামিটারের কাঁটাটার বিক্ষেপ দিবে। আমি বিক্ষেপটা দেখেই বুঝতে পারবো যে এই তারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে। এই যে কারেন্টটা দেখো, ইলেকট্রন এই দিকে ফ্লো করবে, তাহলে কারেন্ট তার উল্টা ডিরেকশন। এই যে কারেন্ট, এই কারেন্টটাকে বলা হচ্ছে ফোটো কারেন্ট। ঠিক আছে? ফটো ইলেকট্রনের জন্য যে তড়িৎ প্রবাহ সেটাই হচ্ছে ফটো তড়িৎ। ফটো ইলেকট্রনের জন্য যে প্রবাহ সেটাই হচ্ছে ফটো তড়িৎ। তাহলে এবার আমি একটা চার্ট করে দিচ্ছি, তুমি চার্টটা একটু সুন্দর করে বুঝবা। দেখো
উফ, এক দুই তিন। দেখো যখন এখানে হচ্ছে ফটো ইলেকট্রন আর এখানে হচ্ছে ফটো তড়িৎ, ফটো তড়িৎ। দেখো শোনো, ই এর মান ফাইয়ের চেয়ে বেশি। ই এর মান যদি ফাইয়ের চেয়ে বেশি হয় তাহলে ই এর জন্য যে এফ অর্থাৎ আপতিত আলোর কম্পাঙ্ক সেটা সূচন কম্পাঙ্ক থেকে বেশি, আর আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য সেটা সূচন তরঙ্গ দৈর্ঘ্য থেকে কম, উল্টা। ওকে, তো যদি এটা হয় তাহলে ফটো ইলেকট্রন নির্গত হবে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ হবে, অবশ্যই হবে। ই এর মান ফাইয়ের চেয়ে বেশি, তাহলে ফটো ইলেকট্রন নির্গত হবে। এবং ই এর মান ফাইয়ের চেয়ে বেশি, তাহলে বেশি হইলে কি হবে? গতিশক্তিও থাকবে। তাহলে গতিশক্তি নিয়ে এই পাশে দৌড়ে আসবে, এই বর্তনীর মধ্য দিয়ে ফলো করতে পারবে ইলেকট্রনগুলা, তাহলে ফটো তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। বুঝলাম? ই এর মান ফাইয়ের চেয়ে বেশি, তাহলে ই এর মান ফাইয়ের চেয়ে বেশি হইলে ধাতব পাত থেকে ইলেকট্রন মুক্তও হবে, সেই ইলেকট্রন আবার ওই পাতে দৌড়ে গিয়ে পৌঁছাবেও, গতিশক্তিও থাকবে। তাহলে ওই পাতে পৌঁছাইলে এই বর্তনীর মধ্য দিয়ে ফ্লো করতে পারবে, তাহলে তখন ইলেকট্রনের ফ্লো হবে। ইলেকট্রনের ফ্লো হচ্ছে তড়িৎ প্রবাহ। এইবার আসো, যদি এমন হয় ই এর মান ফাইয়ের সমান, তাহলে এফ নটের সমান, ল্যামডা নটের সমান। যদি এরকম হয় তাহলে কি হবে? তাহলে ফটো ইলেকট্রন নির্গত হবে, ধাতব পাত থেকে তুমি ইলেকট্রন মুক্ত করতে পারবা। কিন্তু ইলেকট্রন মুক্ত করার পরে দেখো ই ইকুয়াল টু ফাই, তাহলে কে ম্যাক্স নাই, কে ম্যাক্স 0 হয়ে গেছে, গতিশক্তিটা থাকবে না। গতিশক্তি যদি না থাকে তাহলে ইলেকট্রন এই পাত থেকে দৌড়ে ওই পাত পর্যন্ত যাইতে পারবে না, আর যদি যাইতে না পারে তাহলে ইলেকট্রন এই বর্তনীর মধ্যে দিয়ে ফ্লো করতে পারবে না, ফলে তড়িৎ প্রবাহ হবে না, তাহলে ফটো তড়িৎ পাওয়া যাবে না। ঠিক আছে, এইবার আসো, ই এর মান যদি ফাইয়ের চেয়ে কম হয়, আপতিত আলোর শক্তিটা সেটা কার্যাপেক্ষকের চেয়ে কম, তাহলে আপতিত আলোর কম্পাঙ্ক সূচন কম্পাঙ্কের চেয়েও কম, আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য সূচন তরঙ্গ দৈর্ঘ্য থেকে আবার বেশি। তাহলে যদি এটা হয় তাহলে ফটো ইলেকট্রন নির্গত হবে না, ফটো ইলেকট্রন নির্গত হয় না, ফটো তড়িৎ প্রবাহ তো পাওয়া তো মনে করো যে বিলাসিতা, তাহলে ফটো ইলেকট্রনও নির্গত হবে না, তখন ফটো তড়িৎ প্রবাহ পাওয়া যাবে না। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখবা, চারটা কি কথা কি বুঝছো? ক্লিয়ার? তাহলে মোটামুটি আমাদের তাহলে ফাই ইকুয়াল টু এইচ এফ নটও লেখা যায়, আর একটা জিনিস লেখা যায় এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা নট। ঠিক আছে, এইবার আসো আরেকটা জিনিস, নিবৃত বিভব। দেখো নিবৃত বিভব